মেহেনুরের প্রথম স্বামী মারা যাওয়ার পর তার বিয়ে হয় তারই ভাসুর এমপি শুভ্র মাহমুদের সাথে। বিয়ে এক প্রকার পরিবারের চাপেই তাদের বিয়েটা হয়। কিন্তু শুভ্র এই বিয়েটা কখনো মানেনি। তার কাছে মেহনুর মানেই দায়িত্ব আর কর্তব্য। তাদের মধ্যে বিস্তর ফারাক। তারা আলাদা রুমে ঘুমায়, তবে শুভ্রের সব কাজকর্ম মেহনুরকেই করতে হয়। এইটা শুভ্রের আদেশ। শুভ্রের আলমারির চাবিও মেহনুরের কাছে থাকে। শুভ্রের বাবা আসিফ মাহমুদের বিশাল বিজনেস। সেই বিজনেস সামলাতে কখনো কখনো বিদেশেও যেতে হয় ওনাকে। শুভ্রের মা সুলতানা বেগম মেহনুরকে কন্যার মতো ভালোবাসে। আজ শুভ্র মাহমুদ ফিরবে সিলেট থেকে, একটা কাজে গিয়েছিল। তাই সকাল থেকে মেহনুরের বেশ খাটনি যাচ্ছে। মেহনুর ইন্টার দ্বিতীয় বর্ষে পড়ে, আর মেহনুরের ননদ ইন্টার প্রথম বর্ষে। শুভ্র অনেক কিছুই খায় না। খাবারের ব্যাপারে সে ভীষণ খুঁতখুঁতে। ঝাল একদম সহ্য হয় না। অতিরিক্ত তেল মশলাও পছন্দ নয়। মুরগির মাংসের মধ্যে শুধু বুকের মাংস খায়। মাছের কাঁটা থাকলে ছুঁয়েও দেখে না। ডালে ঘি থাকলে খাবে না। আর ভাতে একটুও নরম বা বেশি শক্ত হলে মুখ ফিরিয়ে নেয়। বাড়ির সবাই জানে শুভ্রের খাবারে সামান্য এদিক ওদিক হলেই সে খাওয়া ছেড়ে উঠে যাবে। এই কারণেই সকাল থেকে রান্নাঘরে সবচেয়ে বেশি ব্যস্ত মেহনুর। শুভ্রের পছন্দের প্রতিটি পদ সে নিজ হাতে তৈরি করছে। রান্নাঘরের একপাশে দাঁড়িয়ে সুলতানা বেগম বারবার বলছেন, মা, এত কষ্ট করিস কেন? একটু বস। মেহনুর হালকা হেসে উত্তর দেয়, আম্মু, উনি যেমনটা পছন্দ করেন তেমনটা না হলে খাবেন না। সুলতানা বেগম দীর্ঘ শ্বাস ফেললেন। তিনি জানেন শুভ্র মুখে যতই কঠোর হোক, তার সব অভ্যাস, সব পছন্দ অপছন্দ এখন সবচেয়ে ভালো জানে মেহনুর। অথচ সেই ছেলেটাই মেহনুরের সঙ্গে প্রয়োজন ছাড়া একটি কথাও বলে না। ডাইনিং টেবিলে শুভ্রের জন্য আলাদা করে কম মশলা মুরগির ঝোল, সাদা ভাত, ডাল আর শশার সালাদ সাজিয়ে রাখা হলো। দুপুর প্রায় হয়ে এসেছে। পুরো বাড়ি জুড়ে যেন এক ধরনের ব্যস্ততা। আর কয়েক ঘন্টার মধ্যেই শুভ্র সিলেট থেকে ফিরে আসবে। তাই শেষবারের মতো সব কিছু ঠিকঠাক আছে কি না সেটাই দেখে নিচ্ছে মেহনুর। রান্নাঘরের সব কাজ শেষ করে মেহনুর হাত ধুয়ে নিজের ঘরে এলো। ঘড়ির কাঁটা তখন দুপুর 1টা ছুঁই ছুঁই। সকাল থেকে একটানা কাজ করায় শরীরটা বেশ ক্লান্ত লাগছে। বিছানায় বসতেই মনে পড়ল শুভ্রের রুমটা এখনও গুছিয়ে রাখা হয়নি। দ্রুত উঠে শুভ্রের রুমে ঢুকলো সে। বিছানার চাদরটা আরেকটা বার টান টান করে বিছিয়ে দিল। টেবিলের ওপর ছড়িয়ে থাকা কয়েকটা ফাইল সুন্দর করে গুছিয়ে রাখল। আলমারির চাবিটা বরাবরের মতো ওড়নার আঁচলে বাঁধা। শুভ্র নিজেই বলে দিয়েছে তার অনুপস্থিতিতে আলমারির দায়িত্ব মেহনুরের। তাই প্রতিদিনের মতো আজও একবার সব ঠিক আছে কিনা দেখে আবার তালা লাগিয়ে দিল। রুম থেকে বেরোতেই করিডোরে দেখা হয়ে গেল ননদ মাহির সঙ্গে। ভাবি, ভাইয়া কখন আসবে? মেহনুর মৃদু হেসে বলল, ফোনে বলেছিল বিকেলের আগেই পৌঁছে যাবে। মাহি মুখ বাঁকিয়ে বলল, তাহলে আবার শুরু হবে ভাইয়ার রাগারাগি। মেহনুর শুধু হাসল, কিছু বলল না। শুভ্রের রাগের সঙ্গে সে অনেকটাই অভ্যস্ত হয়ে গেছে। ঠিক তখনই নিচতলা থেকে সুলতানা বেগমের ডাক ভেসে এলো, মেহনুর মা, শুভ্র ফোন করেছে, তোর সঙ্গে কথা বলবে। কথাটা শুনে মেহনুরের বুকটা অকারণেই ধক করে উঠল। শুভ্র খুব প্রয়োজন ছাড়া কখনো তাকে ফোন করে না। তাই ওড়নার আঁচলটা ঠিক করে ধীরে পায়ে নিচে নেমে এলো সে। সুলতানা বেগমের হাত থেকে ফোনটা নিতেই মেহনুর আস্তে করে বলল, আসসালামু আলাইকুম। ওপাশ থেকে ভেসে এলো শুভ্রের গম্ভীর কণ্ঠ, হুম। এক মুহূর্ত নীরবতা। আমি রওনা দিয়েছি, 3টার মধ্যে বাড়ি পৌঁছে যাব। জি। আমার রুমটা পরিষ্কার আছে তো? জি, সব গুছিয়ে রেখেছি। আলমারির চাবি? মেহনুর ওড়নার আঁচলে বাঁধা চাবিটার দিকে তাকিয়ে বলল, আমার কাছেই আছে। ঠিক আছে। আমি আসার আগে আলমারি খুলে কালো রঙের একটা ফাইল বের করে বিছানার ওপরে রেখে দিও। ডান পাশের তাকের শেষের দিকে থাকবে।
আর আমার নীল শার্টটা ইস্ত্রি করে রেখো। আচ্ছা, আর হ্যাঁ, দুপুরে কিছু খেয়ে নিও। পরে যেন না বলো সময় পাইনি। শেষ কথাটা বলে শুভ্র আর কিছু না শুনেই ফোন কেটে দিল। মেহিনুর কয়েক সেকেন্ড ফোনটার দিকে তাকিয়ে রইল। শুভ্রের প্রতিটা কথা যেন আদেশের মতো, না কোনো বাড়তি প্রশ্ন, না কোনো খোঁজ খবর। সুলতানা বেগম মেয়েটার মুখের দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন, কি বলল? মেহিনুর ঠোঁটে ছোট্ট হাসি টেনে বলল, কিছু কাজ বলে দিলেন আম্মু। আগে তুই খেয়ে নে, তারপর কাজ করিস। সকাল থেকে এক ফোঁটা বিশ্রামও নিসনি। মেহিনুর মাথা নাড়ল, কিন্তু খাওয়ার আগে সে সোজা শুভ্রের রুমে চলে গেল। শুভ্রের বলা কাজগুলো আগে শেষ করাই যেন তার কাছে বেশি জরুরি। শুভ্রের রুমে ঢুকেই মেহিনুর ওড়নার আঁচল থেকে চাবিটা খুলে আলমারির তালা খুলল। শুভ্রের আলমারিটা সব সময় নিখুঁতভাবে গুছিয়ে রাখা থাকে। কোন জিনিস কোথায় থাকবে তার এক চুলও এদিক ওদিক হওয়া চলবে না। তাই খুব সাবধানে ডান পাশের শেষ তাক থেকে কালো রঙের ফাইলটা বের করল সে। ফাইলটা বিছানার ওপর রেখে আবার আগের মতোই আলমারির সব কিছু গুছিয়ে তালা লাগিয়ে দিল। এরপর ওয়ারড্রপ থেকে নীল শার্টটা বের করে ইস্ত্রি করতে লাগলো। সব কাজ শেষ হতে হতে দুপুর 2টা বেজে গেল। নিচে নেমে দেখে সবাই খাওয়ার টেবিলে বসে আছে। সুলতানা বেগম মেহেনুরকে দেখে বললেন, এই মেয়ে, আর কত কাজ করবি? আয় খেয়ে নে। মেহেনুর চুপচাপ এসে বসতেই মাহি হেসে বলল, ভাবি, ভাইয়া আসলে আগে রুমে যাবে নাকি আগে খেতে বসবে? মেহিনুর মৃদু হেসে বললেন, জানি না। আসিফ মাহমুদ পত্রিকা ভাঁজ করে রেখে বললেন, ওকে আমি ফোন করেছিলাম, বলল আর বেশি দূরে নেই, ঘন্টা খানেকের মধ্যেই পৌঁছে যাবে। কথাটা শুনে সবার মধ্যে আবার ব্যস্ততা শুরু হয়ে গেল। কাজের লোকেরা বাড়ির সামনের উঠান পরিষ্কার করতে লাগলো। ড্রাইভার গাড়ি রাখার জায়গাটা ঠিকঠাক করছে। মেহিনুর নিজের প্লেটের দিকে তাকিয়ে রইল। খাওয়ার ইচ্ছে থাকলেও যেন গলায় কিছু নামছে না। অজানা এক সংকোচে বুকটা ভার হয়ে আসে। আর কিছুক্ষণের মধ্যেই শুভ্র বাড়ি ফিরবে। বিকেল গড়াতেই বাড়ির সামনে একটি কালো গাড়ি এসে থামল। গাড়ির শব্দ কানে যেতেই বাড়ির সবাই প্রায় একসঙ্গে বেরিয়ে এলো। ড্রাইভার দ্রুত নেমে গাড়ির দরজা খুলে দিল। সাদা শার্ট আর কালো প্যান্ট পরিহিত শুভ্র মাহমুদ ধীর পায়ে গাড়ি থেকে নামল। দীর্ঘ 7 দিন পর বাড়ি ফিরছে সে। মুখের ক্লান্তির ছাপ স্পষ্ট, তবু ব্যক্তিত্বে কোথাও কোনো ভাটা নেই। প্রথমেই সে এগিয়ে গিয়ে বাবার সঙ্গে কুশল বিনিময় করল। আসিফ মাহমুদ ছেলের কাঁধে হাত রেখে দু একটা কাজের খোঁজ খবর নিলেন। এরপর সুলতানা বেগম ছেলের কপালে আলতো করে হাত বুলিয়ে দিলেন, অনেক কষ্ট হয়েছে বাবা। শুভ্র শুধু মৃদু হেসে বলল, না আম্মু। মাহি দৌড়ে এসে ভাইয়ের পাশে দাঁড়ালো। ভাইয়া, আমার জন্য কি এনেছো? আগে আমাকে একটু নিঃশ্বাস নিতে দাও, তারপর সব পেয়ে যাবে। বাড়ির সবার সঙ্গে দু একটা কথা বলেই শুভ্র নিজের ট্রাভেল ব্যাগ হাতে তুলে নিল। আর কোনো দিকে না তাকিয়ে সোজা নিজের রুমের দিকে পা বাড়ালো। এদিকে শুভ্র বাড়িতে ঢুকেছে শুনেই মেহিনুর রান্নাঘর থেকে তাড়াতাড়ি এক গ্লাস ঠান্ডা শরবত বানিয়ে নিল। শুভ্র বাইরে থেকে ফিরলে আগে শরবত খায়, এটা সে ভালো করেই জানে। গ্লাসটা সাবধানে হাতে নিয়ে সে ধীর পায়ে শুভ্রর রুমের সামনে এসে দাঁড়ালো। দরজাটা আধ খোলা ছিল। হালকা নক করে ভিতরে ঢুকতেই দেখল শুভ্র বিছানার এক কোণে বসে আছে। দীর্ঘ পথের ক্লান্তিতে চোখ দুটো বন্ধ করে মাথাটা দেয়ালের সঙ্গে ঠেকিয়ে রেখেছে। কপাল আর গলা জুড়ে ঘামের চিকচিকে রেখা। মেহিনুর নিঃশব্দে এগিয়ে এসে সেন্টার টেবিলের ওপর গ্লাসটা রাখল। তারপর আস্তে করে বলল, ঠান্ডা শরবত এনেছি, খেয়ে নিন। শুভ্র ধীরে ধীরে চোখ খুলে তার দিকে তাকালো। কয়েক মুহূর্ত স্থির দৃষ্টিতে মেহিনুরের মুখের দিকে চেয়ে থেকে গম্ভীর ভারী কণ্ঠে বলল, তোমার ওড়নার আঁচল দিয়ে আমার কপালের ঘামটা মুছে দাও। বাইরে প্রচণ্ড রোদ ছিল। মেহিনুর কোনো উত্তর দিল না। কথাটা যেন তার কাছে নতুন কিছু নয়। শুভ্রের প্রয়োজনের ছোট বড় সব কাজই তো সে করে। বিনা বাক্য ব্যয়ে ওড়নার এক পাশ হাতে নিয়ে শুভ্রের সামনে এগিয়ে গেল। শুভ্র সোফায় হেলান দিয়ে বসে রইল।
মেহিনুর খুব স্বাভাবিক ভঙ্গিতেই তার কপালে জমে থাকা ঘাম আলতো করে মুছে দিল। এরপর কপাল থেকে গড়িয়ে কানের পাশ বেয়ে নামা ঘামের ফোঁটাগুলোও সাবধানে মুছে দিল। কাজ শেষ করে সে এক পা সরে দাঁড়াতেই শুভ্র টেবিলের ওপর রাখা শরবতের গ্লাসটা হাতে তুলে নিল। ধীরে ধীরে কয়েক চুমুক খেলো। ঠান্ডা শরবত গলা বেয়ে নামতেই ক্লান্ত মুখে সামান্য স্বস্তির ছাপ ফুটে উঠল। গ্লাসটা নামিয়ে রেখে শুভ্র সংক্ষিপ্ত স্বরে বলল, ব্যাগটা খুলে কাপড়গুলো ওয়াশে দিও। আচ্ছা, এক কথায় জবাব দিয়ে মেহনুর ট্রাভেল ব্যাগটা হাতে তুলে নিল। প্রায় 20 মিনিট পর ফ্রেশ হয়ে নিচে নামল শুভ্র। গায়ে হালকা ধূসর রঙের একটি কটন টি শার্ট, সঙ্গে কালো ট্রাউজার। ভেজা চুলগুলো তোয়ালে দিয়ে মুছতে মুছতেই ডাইনিং রুমের দিকে এগিয়ে গেল সে। ডাইনিং টেবিলে ইতিমধ্যে সব খাবার সাজিয়ে রাখা হয়েছে। কম মশলার মুরগির ঝোল, সাদা ভাত, ডাল, সবজি, শশার সালাদ, সব কিছুই শুভ্রের পছন্দ মতো। শুভ্র নিজের চেয়ার টেনে বসতেই মেহনুর নিঃশব্দে তার পাশে এসে দাঁড়ালো। প্রতিদিনের মতো আজও সে নিজ হাতে শুভ্রকে খাবার পরিবেশন করবে। সুলতানা বেগম একবার মেহনুরের দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন, মা, তুইও বসে খেয়ে নে। মেহনুর বিনত স্বরে বলল, আপনারা আগে খেয়ে নিন আম্মু। কথা বাড়ালো না কেউ, কারণ সবাই জানে শুভ্র বাড়িতে থাকলে তার খাওয়ার সময় মেহনুর পাশে দাঁড়িয়ে থাকে। ভাত বাড়া থেকে শুরু করে পানি এগিয়ে দেওয়া, সব কাজ সে নিজেই করে। মেহনুর প্লেটে ভাত তুলে দিতেই শুভ্র একবার তাকিয়ে বলল, এত ভাত দিও না, অর্ধেকটা সরিয়ে নাও। মেহনুর কোনো কথা না বলে প্লেট থেকে কিছুটা ভাত তুলে নিল। এরপর মুরগির ঝোল বাড়তে যেতেই শুভ্র আবার বলল, শুধু বুকের মাংসটা দাও। জি। সে সাবধানে এক টুকরো বুকের মাংস তুলে প্লেটে দিল। পাশে অল্প করে ডাল আর সালাদও সাজিয়ে দিল। শুভ্র ধীরে সুস্থে খেতে শুরু করলো। মেহনুর চুপচাপ তার পাশেই দাঁড়িয়ে রইল। কখন পানির গ্লাস বাড়িয়ে দিতে হবে, কখন ভাত লাগবে, কিংবা কোন তরকারি শেষ হয়ে এসেছে, সব কিছুর দিকেই তার নজর। খাওয়া শেষ করে শুভ্র এক গ্লাস পানি পান করল। তারপর ন্যাপকিন দিয়ে হাত মুছে শান্ত গলায় বলল, মেহনুর, আমার রুমে এসো। এ কথা বলে সে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। মেহনুর টেবিল গুছিয়ে কাজের লোকদের দু একটা নির্দেশ দিয়ে ধীরে পায়ে শুভ্রর রুমের দিকে এগোলো। দরজাটা আধ খোলা ছিল। সে আস্তে করে দরজায় নক করতেই ভেতর থেকে শুভ্রের গম্ভীর কণ্ঠ ভেসে এলো, ভেতরে আসো। মেহনুর দরজা ঠেলে ভেতরে ঢুকল। শুভ্র জানালার পাশে দাঁড়িয়েছিল, দুহাত প্যান্টের পকেটে ঢোকানো, মুখে কোনো অভিব্যক্তি নেই। মেহনুর দরজার পাশে দাঁড়িয়েই বলল, ডেকেছেন? শুভ্র ধীরে ধীরে তার দিকে ফিরে তাকালো। কয়েক মুহূর্ত নীরবে মেহনুরের দিকে তাকিয়ে থেকে ভারী কণ্ঠে বলল, দুদিন আগে তোমাকে একটা ছেলের সঙ্গে কফি শপে দেখা গেছে। কে সে? প্রশ্নটা শুনে মেহনুর ভ্রু কুঁচকে তাকালো। উত্তর দেওয়ার আগেই শুভ্র আবার বলল, আমি ঢাকায় ছিলাম না বলে ভেবো না, কিছুই জানি না। আমি যেখানে থাকি না কেন, ঢাকার খবর আমার কাছে ঠিকই পৌঁছে যায়। ঘর জুড়ে নীরবতা নেমে এলো। শুভ্রের দৃষ্টি স্থির মেহনুরের মুখে। তার কণ্ঠে রাগের চেয়ে বেশি ছিল জিজ্ঞাসুবাদের কঠোরতা, যেন সে উত্তর শুনতেই চায়, অজুহাত নয়। মেহনুর ঠোঁট ভিজিয়ে ধীরে বলল, আপনি আগে আমার পুরো কথাটা শুনবেন, তারপর যা ইচ্ছা সিদ্ধান্ত নেবেন। মেহনুরের বুকের ভেতরটা ততক্ষণে অনিয়ন্ত্রিতভাবে হাতুড়ি পেটার মতো কাঁপছিল। ঘরের শীতল বাতাসের মাঝেও তার শরীর জুড়ে এক তীব্র উষ্ণ প্রবাহ বয়ে গেল। শুভ্র যখন ধীরে পায়ে এগিয়ে এসে তার একেবারে সামনে এসে দাঁড়ালো, তখন ঘরের পুরো বাতাসটাই যেন থমকে দাঁড়িয়েছিল। মেহনুর পেছাতে চাইল, কিন্তু পেছনের শক্ত দেয়াল বাধা হয়ে দাঁড়ালো। শুভ্র মেহনুরের কোমরে এক হাত জড়িয়ে ধরে এক হ্যাঁচকায় নিজের শরীরের একেবারে কাছাকাছি টেনে আনলো। শুভ্রের অন্য হাতের শক্ত আঙুলগুলো মেহনুরের নরম থুতনিতে আটকে তার মুখটা সোজা ওপরের দিকে তুলে ধরল। এত কাছাকাছি তারা আগে কখনো আসেনি। শুভ্রের উত্তাপ নিঃশ্বাস মেহনুরের ঠোঁটে আর গালে এসে আঘাত করতেই তার চোখ দুটো ভয়ে আর তীব্র লজ্জায় বুজে এলো। চুপ করে আসো কেন? উত্তর দাও। মেহনুরের শুকিয়ে যাওয়া গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না।
সে তোতলাতে তোতলাতে কোনো মতে বলল, জি, উনি আমার কলেজের পরিচিত, রাফি নাম। শুভ্রের হাতের মুঠো থুতনিতে সামান্য শক্ত হলো। চোখের উগ্র দৃষ্টি মেহনুরের থরথর করে কাঁপা নরম ঠোঁটের ওপর স্থির হয়ে রইল। কলেজের পরিচিত ছেলের সাথে কফি শপে বসে এতক্ষণ কি করছিলে? ভয় করেনি তোমার? আজ ভাবছি তোমার পুরো কলিজাটাই টেনে বের করে দেখি কত বড় সাহস হয়েছে আমার পিচ্চি বউটার। শুভ্র মেহনুরের ডান কানের খুব কাছে ঝুঁকে এসে ফিসফিস করে বলল। তার ঠোঁটের হালকা স্পর্শ মেহনুরের কানের লতিতে লাগতেই এক অদ্ভুত অচেনা শিহরণ মেহনুরের পুরো মেরুদণ্ড বেয়ে নেমে গেল। মেহনুরের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। শুভ্রের এই অনাকাঙ্ক্ষিত নৈকট্য, তার গায়ের চেনা পুরুষালী সুবাস আর তীব্র স্পর্শ তাকে পুরো অবশ করে ফেলছিল। সে ফুঁপিয়ে উঠে বলল, ভুল হয়েছে, প্লিজ মাফ করুন। মাপ কি এত সহজে পাওয়া যায় মাই ডিয়ার পিচ্চি বউ? শুভ্র তার ঠোঁট দুটো মেহনুরের গলার খুব কাছে নিয়ে এলো। শুভ্রের শক্ত বুক এখন মেহনুরের তীব্রভাবে ওঠানামা করা বুকের সাথে মিশে আছে। মেহনুর তার গায়ের সাথে শুভ্রের দ্রুত ওঠানামার স্পন্দনের ধাক্কা স্পষ্ট অনুভব করতে পারছিল। শুভ্র মেহনুরের ওড়নাটা এক পাশ থেকে সামান্য সরিয়ে কাঁধের উন্মুক্ত অংশ স্পর্শ করে শান্ত স্বরে বলল, তোমার শাস্তি পেতে হবে মেহনুর। 10 বার আমার গালে চুমু খাবে, একেবারে নিখুঁতভাবে। আর এরপর থেকে কোনো পরপুরুষ দেখলে বা কেউ তোমার সাথে কথা বলতে এলে সুন্দর করে সালাম দিয়ে আব্বা বলে ডাকবে। এবার দ্রুত শাস্তি পূরণ করো, আমার মিটিংয়ের দেরি হয়ে যাচ্ছে। মেহনুর অবশ হাতে শুভ্রের টি শার্টের কাপড়টা শক্ত করে আঁকড়ে ধরল। শুভ্র কোনো ছাড় দেওয়ার মুডে নেই। তার চোখের গভীর চাহিদাপূর্ণ চাহনি আর চেপে ধরা শরীর যেন স্পষ্ট জানিয়ে দিচ্ছে আজ কোনো অজুহাত চলবে না। মেহনুর তার কাঁপতে থাকা ভেজা ঠোঁট দুটো শুভ্রের ডান গালে আলতো করে ছোঁয়ালো। প্রথম নরম স্পর্শটা শুভ্রের গালে লাগতেই শুভ্রের চোয়াল সামান্য নরম হয়ে এলো। মেহনুরের তপ্ত নিঃশ্বাস তার ত্বকে এক অবাধ্য উত্তাপ ছড়িয়ে দিল। একটা হলো, বাকি 9টা? মেহনুর চোখ বুজে আবার তার ঠোঁট ছোঁয়ালো। 2, 3, 4। প্রতিটা চুমুর সাথে তার শরীর কেঁপে উঠছিল। শুভ্র তার হাত বাড়িয়ে মেহনুরের মাথার পেছনের নরম চুলগুলো আঁকড়ে ধরল, যাতে সামান্যতম দূরত্বও না তৈরি হয়। 5, 6, 7। শুভ্রের চোখের দৃষ্টি উত্তাপ তীব্রতা বাড়তে শুরু করেছে। 8, 9, 10 নম্বর চুমু দিতে গিয়ে মেহনুরের ঠোঁট সামান্য কেঁপে উঠতেই শুভ্র এবার নিজেকে আর ধরে রাখতে পারল না। সে গাল সরিয়ে আচমকা মেহনুরের নরম গোলাপি ঠোঁটের ওপর নিজের ঠোঁট চেপে ধরল। এক মুহূর্তের জন্য ঘরের সব কিছু যেন স্তম্ভির হয়ে গেল। মেহনুরের পুরো শরীর এক অচেনা বিদ্যুৎ তাইনের স্তব্ধ হয়ে গেল। শুভ্র গভীর অধিকার বোধে তার ঠোঁটের উষ্ণতা নিজের করে নিয়ে কয়েক মুহূর্ত পর ধীরে ধীরে ছেড়ে দিল। মেহনুর ঘন ঘন নিঃশ্বাস নিতে লাগল। তার গাল দুটো লজ্জায় রক্তিম লাল হয়ে উঠেছে। শুভ্র তার নিজের ঠোঁটের কোণ থেকে মেহনুরের স্পর্শটুকু অনুভব করে এক অদ্ভুত তৃপ্তির হাসি হাসল। এরপর মেহনুরের কপালে আঙুল বুলিয়ে বলল, আজকের মতো ছেড়ে দিলাম, কিন্তু মনে থাকে যেন আমার জিনিসে দ্বিতীয় কারো নজর পড়া আমি সহ্য করি না। মেহনুরের চোখ থেকে নির্গত হওয়া অশ্রু এক ফোঁটা শুভ্রের হাতে পড়ল। শুভ্র চোখের পানি মুছে দিয়ে বলল, এত সহজে কাঁদলে চলবে মেহনুর, তোমাকে শক্ত হতে হবে। এমপির বউ এত দুর্বল তা শোভা পায় না। তোমাকে শাসন করি, তুমি ছোট, মানুষের খারাপ রূপ চেনো না। আমার শত্রুর অভাব নেই, কে কখন তোমার বন্ধু সেজে আক্রমণ করবে তা বলা দায়। এখন যাও, গিয়ে ফ্রেশ হয়ে কিছু নাস্তা খেয়ে পড়তে বসবে। আর এই পড়া থেকে ঠিক রাত 10টার সময় উঠবে, তার 1 মিনিট আগেও না। আমি ততক্ষণে কাজ শেষ করে চলে আসব। এসে দেখব তুমি আমার জন্য অপেক্ষা করছো। আজ আমার সাথেই বসে ডিনার করবে। কথাগুলো মনে থাকবে? মেহনুর তখনও পুরোপুরি স্বাভাবিক হতে পারেনি। শুভ্রের এত কাছাকাছি আসার রেশ এবং তার গম্ভীর ব্যক্তিত্বের প্রভাবে কাঁপতে থাকা গলায় নিচু স্বরে উত্তর দিল, হুম।
শুভ্র এক মুহূর্ত থামল। তার তীক্ষ্ণ দৃষ্টি মেহিনুরের রক্তিম গালের ওপর আটকে গেল। ব্রু সামান্য কুঁচকে অনুচ্চ স্বরে শুধালো, কি হ্যাঁ? বলো জি। শুভ্রের এহেন শাসনে মেহিনুর ঝটপট চোখ তুলে তাকিয়েই আবার চোখ নামিয়ে নিল। নিজেকে সামলে নিয়ে আস্তে করে উচ্চারণ করল, জি। গুড। আর যাওয়ার আগে আলমারি থেকে আমার হালকা নীল রঙের পাঞ্জাবি আর কালো প্যান্টটা বের করে বিছানায় রেখে দিয়ে যাও। জি, দিচ্ছি। মেহিনুর আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। ওড়নার আঁচল দিয়ে দ্রুত গলার উত্তাপ স্পর্শ মুছে নিয়ে আলমারির দিকে এগোলো। আলমারির চাবি ঘুরিয়ে কাঙ্ক্ষিত পাঞ্জাবি আর প্যান্টটা সযত্নে বের করে বিছানার একপাশে নিখুঁতভাবে গুছিয়ে রাখলো। কাজ শেষ করে সে যখন দরজার দিকে পা বাড়ালো, শুভ্র তখনও জানালার পাশে দাঁড়িয়ে পকেটে হাত গুজে অপলক দৃষ্টিতে তার পানে তাকিয়েছিল। অতঃপর মেহিনুরের ধীর পায়ে শুভ্রের রুম থেকে বেরিয়ে নিজের ঘরের দিকে হাঁটা দিল। দরজার আড়ালে যেতেই নিজের বুকের বাম পাশে হাত রাখল সে। হৃৎস্পন্দন তখনও স্বাভাবিকের চেয়ে কয়েক গুণ দ্রুত চলছে। সার্কিট হাউজের কনফারেন্স রুমে পৌঁছাতেই সহকারী কমিশনার ও ডজনখানেক পদস্থ কর্মকর্তা দাঁড়িয়ে শুভ্রকে অভ্যর্থনা জানালেন। শুভ্র মূল মঞ্চে উঠে প্রধান অতিথির আসনে বসল। মিটিংয়ের মূল এজেন্ড ছিল নতুন 4 লেন মহাসড়ক সম্প্রসারণ ও স্থায়ী ব্রিজ নির্মাণ প্রকল্প। মিটিং শুরু হতেই বিরোধী দলীয় স্থানীয় প্রবীণ নেতা ও প্রভাবশালী কন্ট্রাক্টর জহুরুল ইসলাম সুজন হাত তুলে দাঁড়ালেন। জহুরুল সাহেব বেশ চতুর রাজনীতিবিদ। মিটিংয়ে উপস্থিত সাংবাদিক ও আমলাদের সামনে শুভ্রকে কোণঠাসা করার সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়েই এসেছিল। গলার খেঁকারি দিয়ে জহুরুল সাহেব বললেন, মাননীয় এমপি সাহেব, সরকারের এই মহাসড়ক প্রকল্প নিয়ে জনমনে ব্যাপক অসন্তুষ্ট তৈরি হয়েছে। আমার এলাকার বহু সাধারণ মানুষের কৃষিজমি অধিগ্রহণ করা হচ্ছে, কিন্তু ন্যায্য ক্ষতিপূরণ তারা পাচ্ছে না। উপরন্তু ব্রিজের পাইলিংয়ের কাজ যে ঠিকাদারি প্রতিষ্ঠান পেয়েছে তাদের মান নিয়ে প্রশ্ন উঠছে। আপনি তরুণ এমপি, আমরা আশা করব আপনি জনগণের রক্ত চুষে নেওয়া এই প্রজেক্ট সাময়িকভাবে বন্ধ রাখবেন। তা না হলে আমরা কঠোর আন্দোলনে নামতে বাধ্য হব। কনফারেন্স রুমে গুঞ্জন ছড়িয়ে পড়ল। সাংবাদিকরা দ্রুত নোট লিখতে শুরু করলেন। জহুরুল সাহেবের কথা শুনে শুভ্র মাহমুদের গম্ভীর মুখে বিন্দুমাত্র বিচলিত হওয়ার ছাপ দেখা গেল না। সে শান্ত ভঙ্গিতে সামনে পানির গ্লাসে এক চুমুক দিল। তারপর নিজের চামড়ার ব্রিফকেস থেকে একটা সুনির্দিষ্ট গোপন নথি বের করল। শুভ্র সোজা হয়ে বসে মাইকটা নিজের কাছে টেনে নিল। তার কণ্ঠস্বরে ফুটে উঠল এক হিমশীতল রাজনৈতিক তেজ। জহুরুল সাহেব, আপনার জনদরদি বক্তব্য শুনে আমি সত্যিই অভিভূত হলাম, কিন্তু সমস্যা হচ্ছে আপনি রাজনীতিটা করেন জনগণের সামনে এক রূপ নিয়ে আর টেবিলের তলে অন্য রূপ নিয়ে। জহুরুল সাহেবের মুখ নিমিষেই ফ্যাকাশে হয়ে গেল। শুভ্র ফাইলটা খুলে পাতার পর পাতা উল্টাতে উল্টাতে বলল, আপনি যে জমি অধিগ্রহণের কথা বলছেন, এখানে যে 80% সাধারণ কৃষকের জমি, তাদের ক্ষতিপূরণের টাকা ইতিমধ্যে সরাসরি ব্যাংকে ডিজিটাল পদ্ধতিতে ট্রান্সফার হয়ে গেছে। কোনো মধ্যস্বত্বভোগী টাকা মারতে পারেনি বলেই হয়তো আপনার গায়ে জ্বালাটা ধরেছে। আর যে 20% টাকা আটকানো আছে, তারা আসলে ভুয়া দলিল তৈরি করে সরকারের কোটি কোটি টাকা আত্মসাতের চেষ্টা করছিল। কাকতালীয়ভাবে সেই ভুয়া দলিলকারীদের মূল পৃষ্ঠপোষক সুজন ট্রেডার্স, যার শতাধিকারী আপনারই আপনার ছোট ভাই। পুরো মিটিং রুম একদম স্তব্ধ। সাংবাদিকরা ক্যামেরা উঁচিয়ে ধরলেন। জহুরুল সাহেব তোতলাতে শুরু করলেন, এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন আর রাজনৈতিক সাজিশ এমপি সাহেব। বক্র হাসি হেসে শুভ্র ফাইল থেকে কয়েকটি ছবি আর অডিট রিপোর্টের কপি উঁচিয়ে ধরে ম্যাজিস্ট্রেট ও সাংবাদিকদের উদ্দেশ্যে বলল, আমার কাছে শুধু অভিযোগ নয়, দাপ্তরিক প্রমাণ রয়েছে। গত 3 বছর ধরে যে ব্রিজের কাজ আটকে ছিল, সেটার কাজ বন্ধ রেখেছিলেন আপনি নিজে, যাতে সরকারের বাজেট বাড়ে আর আপনার
আর আপনার সাবকন্ট্রাক্ট ফার্ম চড়া দামে কমিশন পায়। আজ থেকে এই প্রজেক্টের সব সাবকন্ট্রাক্টর বাতিল করা হলো এবং দুর্নীতি দমন কমিশনকে পুরো ফাইল হস্তান্তর করা হলো। আগামী 24 ঘন্টার মধ্যে তদন্ত শুরু হবে। শুভ্র জহুরুল সাহেবের চোখের দিকে সরাসরি তাকিয়ে শেষ প্যারেকটি পুঁতে দিল। জনগণের পকেটে টাকা মেরে রাজনীতি করার দিন শেষ। জহুরুল সাহেব আন্দোলনে নামবেন? অবশ্যই নামুন, তবে আন্দোলনের নেতৃত্বটা জেলখানার চার দেয়ালের ভেতর থেকে দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে রাখাটা বোধহয় আপনার জন্য বুদ্ধিমানের কাজ হবে। মিটিং রুমে তখন পিনপতন নীরবতা। বিরোধী দলীয় নেতার মুখ এক লোহমায় কালো হয়ে গেল। তিনি আর একটি বাক্য উচ্চারণ করার সাহস পেলেন না। উপস্থিত সরকারি আমলা ও স্থানীয় নেতারা মনে মনে বুঝতে পারলেন, শুভ্র মাহমুদ মুখে যতটা শান্ত, রাজনৈতিক চালে ততটাই নির্মম ও অপ্রতিরোধ্য। রাত তখন 10টা পেরিয়ে গেছে। নিজের ঘরে বসে বই পড়ছিল মেহেরুন। সামনে খোলা বই, পাশে খাতা। আগামী সপ্তাহে পরীক্ষা, তাই সারা দিনের ব্যস্ততার মাঝেও একটু সময় বের করে পড়তে বসেছিল সে। হঠাৎ 3তলা থেকে সুলতানা বেগমের উদ্বিগ্ন কণ্ঠ ভেসে এলো, শুভ্র, এ কী অবস্থা তোর? এরপরে আসিফ মাহমুদের গম্ভীর কণ্ঠ শোনা গেল। কথাগুলো স্পষ্ট বোঝা না গেলেও স্বরের অস্বাভাবিকতা মেহেনুরের বুকের ভেতরটা কাঁপিয়ে দিল। সে তড়িঘড়ি করে বই বন্ধ করে উঠে দাঁড়ালো। দরজা খুলে বের হতেই দেখল মাহিও নিজের ঘর থেকে বেরিয়ে এসেছে। ভাবি, কি হয়েছে? মেহেরুন কিছু না বলে দ্রুত সিঁড়ির দিকে এগিয়ে গেল। জানি না, চলো। সিঁড়ির শেষ ধাপে পৌঁছাতেই মেহেরুনের পা থেমে গেল। সামনে সোফায় বসে আছে শুভ্র, পরনে পাঞ্জাবি আর কালো প্যান্ট, যেগুলো কয়েক ঘন্টা আগেও একদম ঠিকঠাক ছিল, সেইগুলো এখন ধুলোয় ভর্তি। চুলগুলো এলোমেলো, আর কপালের ডান পাশে কেটে গিয়ে রক্তের দাগ শুকিয়ে আছে। দৃশ্যটা দেখেই মেহেরুনের বুকের ভেতরটা ধক করে উঠল। সে দ্রুত পায়ে শুভ্রর কাছে গিয়ে দাঁড়ালো। এ কি, কি হয়েছে আপনার? শুভ্র মাথাটা সোফার পেছনে ঠেকিয়ে রেখেছিল। মেহেনুরের কণ্ঠ শুনে ধীরে ধীরে চোখ মেলল। কিছু না, সামান্য একটু কেটে গেছে। সুলতানা বেগম সঙ্গে সঙ্গে ছেলের পাশে এসে দাঁড়ালেন। এটাকে সামান্য বলছিস? কপাল দিয়ে রক্ত পড়ছে। শুভ্র মাকে আশ্বাস করার ভঙ্গিতে বলল, আম্মু, আমি ঠিক আছি। আসিফ মাহমুদ গম্ভীর মুখে ছেলের দিকে তাকিয়ে বললেন, কিভাবে হলো? শুভ্র কিছুক্ষণ চুপ থেকে বলল, রাস্তায় একটু ঝামেলা হয়েছিল। কি ঝামেলা? বাবা, এখন এসব কথা থাক, পরে বলবো। খুব ক্লান্ত লাগছে। আসিফ মাহমুদ ছেলের মুখের দিকে তাকিয়ে রইলেন। বুঝতে পারলেন এখন জিজ্ঞেস করে কোনো লাভ হবে না। শুভ্র এবার মেহেরুনের দিকে তাকালো, অতঃপর কণ্ঠে খাদ নামিয়ে বলল, মেহেরুন, রুমে এসো, ব্যান্ডেজ করে দেবে। মেহেরুন সঙ্গে সঙ্গে মাথা নেড়ে বলল, জি। তারপর শুভ্র ধীরে ধীরে উঠে দাঁড়ালো। মেহেরুন তার পিছে পিছে দোতলায় চলে গেল। ঘরে ঢুকেই শুভ্র ধীরে পায়ে সোফার কাছে গিয়ে বসল। তারপর ক্লান্ত শরীরটা সোফায় এলিয়ে দিয়ে চোখ বন্ধ করল। মেহেরুন দ্রুত ফার্স্ট এড বক্সটা নিয়ে তার সামনে এসে দাঁড়ালো। কপালের ক্ষতটা ভালো করে দেখে তার ব্রু কুঁচকে গেল। এটাকে সামান্য কাটা বলছেন? শুভ্র চোখ বন্ধ রেখেই বলল, হ্যাঁ। বেশ কেটেছে তো? কিছু তো হয়নি। মেহেরুন আর কথা বাড়ালো না। তুলোয় অ্যান্টিবায়োটিক দিয়ে খুব সাবধানে ক্ষতটা পরিষ্কার করতে শুরু করলো। ওষুধ লাগাতেই শুভ্রের কপালে সামান্য ভাঁজ পড়ল। মেহেরুন সঙ্গে সঙ্গে হাত থামিয়ে দিল। ব্যথা করছে? শুভ্র চোখ খুলে তার দিকে তাকালো। না। তাহলে মুখ কুঁচকালেন কেন? ঠান্ডা লাগলো। মেহেরুন কিছু না বলে আবার ক্ষত পরিষ্কার করতে লাগলো। কিছুক্ষণ পর গজ হাতে নিয়ে বলল, একটু মাথা নিচু করুন। শুভ্র কোনো কথা না বলে মাথা সামান্য নিচু করল। মেহেরুন অত্যন্ত যত্ন সহকারে কপালের ক্ষতের ওপর গজ বসিয়ে ব্যান্ডেজ করতে লাগলো। তার আঙুলের প্রতিটি স্পর্শ ছিল সাবধানী, যেন সামান্য অসাবধানতাতেও শুভ্রের ব্যথা বেড়ে যেতে পারে। ব্যান্ডেজ করতে করতেই মেহেরুন হঠাৎ বলল, ডিনার কি ঘরে দেব নাকি টেবিলে গিয়ে খাবেন? শুভ্র চোখ খুলে তার দিকে তাকালো। মেহেরুন তখনও ব্যান্ডেজ ঠিক করছিল। কয়েক মুহূর্ত পর শুভ্র শান্ত গলায় বলল,
কথা ছিল তোমার সঙ্গে বসে খাবো। মেহেরুনের হাত এক মুহূর্তের জন্য থেমে গেল। সে নিচু গলায় উত্তর দিল, হুম, মনে আছে। শুভ্র বলল, তাহলে টেবিলেই খাবো। জি। মেহেরুন আবার ব্যান্ডেজটা ঠিক করে দিল। হয়ে গেছে। সে একটু পেছনে সরে গিয়ে কপালের ব্যান্ডেজটা ভালো করে দেখে নিল। কাল ডাক্তার দেখাবেন? শুভ্র হালকা বিরক্তির সঙ্গে বলল, এত কিছু করার দরকার নেই। কপাল কেটেছে, একবার দেখানো ভালো। শুভ্র এবার আর তর্ক করল না। দেখাবো। মেহরুন ফার্স্ট এড বক্সটা গুছিয়ে নিল। আমি নিচে যাচ্ছি, ডিনারের ব্যবস্থা করি। হুম। অতঃপর মেহেরুন ঘর থেকে বেরিয়ে নিচে চলে গেল। রান্নাঘরে ঢুকতেই সুলতানা বেগম তাকে দেখে এগিয়ে এলেন। কি অবস্থা? ব্যান্ডেজ করে দিয়েছি আম্মু, এখন ভালো আছেন? সুলতানা বেগম স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, আল্লাহ রহমত করো। মেহেরুন মৃদু হেসে বললেন, আপনি চিন্তা করবেন না। তারপর সে ডাইনিং টেবিলের দিকে মন দিল। শুভ্রের জন্য রাখা খাবারগুলো একবার দেখে নিল। সাদা ভাত, ডাল, ভাজি আর গরম মাংসের ঝোল। সব কিছু ঠিক আছে কি না নিজে দেখে নিল সে। গরুর মাংসের ঝোল থেকে নরম ভালো টুকরো আলাদা করে রাখলো। ঝোলে যেন অতিরিক্ত তেল মশলা না থাকে সেটাও দেখে নিল। মাহি এসে পাশে দাঁড়িয়ে বলল, ভাবি, তুমি ভাইয়ার খাবারের জন্য এত কিছু কিভাবে মনে রাখো? অভ্যাস। ভাইয়া তোমাকে এত কাজ করায়, তবু তুমি সব মনে রাখো। মেহেরুন কিছু বলল না, শুধু খাবারগুলো গুছিয়ে রাখলো। কিছুক্ষণ পর সিঁড়ি দিয়ে শুভ্র নিচে নেমে এলো। মেহেরুন চোখ নামিয়ে নিয়ে পরক্ষণে দ্রুত গতিতে চোখ নামিয়ে নিল। শুভ্র ডাইনিং টেবিলে নিজের চেয়ারে গিয়ে বসল। অতঃপর পাশের চেয়ারটার দিকে তাকিয়ে বলল, তুমিও বসো। মেহেরুন একটু ইতস্ত করল, জি। অতঃপর সে শুভ্রের পাশের চেয়ারটায় গিয়ে বসল। সুলতানা বেগম মৃদু হেসে বললেন, অনেক দিন পর তোমরা দুজন পাশাপাশি বসে খাচ্ছ। শুভ্র কোনো উত্তর দিল না। মেহেরুনও চুপ করে রইল। কাজের মেয়ে খাবার পরিবেশন করে চলে গেলে মেহেরুন অভ্যাসবশত শুভ্রের প্লেটে ভাত তুলে দিল। এতটা দিও না। মেহেরুন সঙ্গে সঙ্গে কিছুটা ভাত সরিয়ে নিল। এরপর গরুর মাংসের বাটি থেকে নরম টুকরোটা তুলে তার প্লেটে দিল। শুভ্র একবার খাবারের দিকে তাকালো। এই টুকরোটাই দাও। জি। মেহেরুন টুকরোটা ঠিক করে দিল। শুভ্র খেতে শুরু করলো। কিছুক্ষণ পর মেহেরুন নিজের প্লেটে খাবার নিল। শুভ্র একবার তার প্লেটের দিকে তাকিয়ে বলল, তুমি ঠিক মতো খাচ্ছ না কেন? মেহেরুন অবাক হয়ে তাকিয়ে বলল, খাচ্ছি তো, সকাল থেকে কাজ করেছো, ঠিক মতো খাও। মেহেরুন কিছু বলল না, চুপচাপ নিজের প্লেটে আরও একটু খাবার নিল। মাহি পাশ থেকে মুচকি হেসে বলল, ভাবি, ভাইয়া তো তোমার খাবারের হিসাবও রাখে। শুভ্র সঙ্গে সঙ্গে মাহির দিকে তাকালো। মাহি, চুপচাপ খাও। মাহি হাসতে হাসতে মাথা নিচু করে খাবারে মন দিল। মেহেরুনের ঠোঁটের কোণেও অজান্তেই হালকা হাসি ফুটে উঠল। তবে শুভ্র আর কোনো কথা বলল না। ডাইনিং টেবিলে পরিবারের স্বাভাবিক কথাবার্তা চলতে থাকলো। আর মেহেরুন, সে মাঝে মধ্যে চুপি চুপি শুভ্রের কপালের ব্যান্ডেজটার দিকে তাকাচ্ছিল। শুভ্র বিষয়টা বুঝতে পারল। এভাবে বারবার তাকানোর দরকার নেই। ঠিক আছি। মেহিনুর একটু লজ্জা পেয়ে চোখ নামিয়ে ফেলল। অতঃপর দুজনেই নীরবে খাবারে মন দিল। মেহিনুর আর শুভ্র কাছাকাছি থেকেও কেমন যেন একটা দূরত্ব ভাব। তবে এই দূরত্বের মাঝেও আজকের রাতের এই ছোট্ট একসঙ্গে খাওয়াটা যেন অদৃশ্য কোনো পরিবর্তনের সূচনা করে গেল। ডিনার শেষ হওয়ার পর একে একে সবাই যার যার রুমে চলে গেল। মেহিনুরও রান্নাঘরের কাজ গুছিয়ে সুলতানা বেগমকে সাহায্য করলো। সব কিছু শেষ হতে হতে রাত বেশ গড়িয়েছে। ঘরে ফেরার আগে তার হঠাৎ মনে পড়ল শুভ্রকে রাতে দুধ খাওয়ার কথা বলা হয়েছিল। রান্নাঘর থেকে এক গ্লাস গরম দুধ নিয়ে ধীরে ধীরে দোতলায় উঠল মেহেরুন। শুভ্রের ঘরের দরজাটা ভেজানো ছিল। মেহিনুর আস্তে করে দরজায় টোকা দিল। ভেতর থেকে কোনো উত্তর এলো না। আরেকবার নক করে সে ধীরে দরজা খুলে ভিতরে ঢুকল। শুভ্র তখন বিছানার পাশে রাখা টেবিলের ল্যাপটপ খুলে বসে কিছু একটা করছিল। কপালের ব্যান্ডেজটা তখনও জায়গা মতো আছে। ছাই রঙের শার্টের হাতা দুটো সামান্য গোটানো। মেহিনুর কয়েক পা এগিয়ে গিয়ে বলল, আপনার দুধ এনেছি। শুভ্র ল্যাপটপের স্ক্রিন থেকে চোখ তুলে তার দিকে তাকালো। ব্রু দুটো সামান্য কুঁচকে গেল। আমার দুধ এনেছো মানেটা কি? হ্যাঁ, বাক্য ঠিক মতো গঠন করো।
বলবে, আপনার জন্য এক গ্লাস দুধ এনেছি। মেহেরুন সঙ্গে সঙ্গে মাথা নিচু করে বলল, জি, আপনার জন্য এক গ্লাস দুধ এনেছি। শুভ্র কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইল, তারপর কাট গলায় বলল, বড় হচ্ছ তুমি, ছোট নও। ভবিষ্যতে যখন আমার সঙ্গে সংসার করবে তখন কি এভাবে করবে? তুমি ছোট, তাই সময় দিচ্ছি তোমায়, নিজেকে গড়ে নাও। মেহিনুর চুপচাপ দাঁড়িয়ে রইল। শুভ্র ফের বলল, আর শোনো, কাল থেকে কলেজে বোরকা, হিজাব আর নিকাব পরে যাবে। মেহিনুর অবাক হয়ে তাকালো, অতঃপর ভাঙা গলায় বলল, কেউ তো পরে না, সবাই ইউনিফর্ম পরে। তাহলে আমি? শুভ্র ভ্রু কুঁচকে তার দিকে তাকালো। সবাই গু খেলে তুমিও কি তাই খাবে? সবারটা দেখার কাজ নেই, যেভাবে বলবো সেভাবেই চলবে। মুখে মুখে একদম তর্ক করবে না, আমি পছন্দ করি না। মেহিনুর সঙ্গে সঙ্গে চুপ করে গেল। শুভ্র হাত বাড়িয়ে বলল, দুধটা দাও। মেহনুর গ্লাসটা এগিয়ে দিল। শুভ্র গ্লাস হাতে নিয়ে এক চুমুক দেওয়ার পর হঠাৎ তার দিকে তাকালো। তুমি খেয়েছো? মেহনুর একটু থমকে গেল। জি, দুধ। তুমি নিজে খেয়েছো? মেহনুর মাথা নেড়ে বলল, না। শুভ্র ভ্রু কুঁচকে তাকালো। কেন? আপনার জন্যই তো এনেছিলাম। তাতে কি, নিজেরটা খাবে না? মেহিনুর চুপ করে রইল। শুভ্র টেবিলের ওপর গ্লাসটা রেখে বলল, নিচে গিয়ে নিজের জন্যও এক গ্লাস নিয়ে এসো। এখন? হ্যাঁ, এখন। মেহিনুর মাথা নেড়ে বলল, জি। তারপর সে দরজার দিকে এগিয়ে গেল। পেছন থেকে শুভ্রের কণ্ঠ আবার ভেসে এলো, আর শোনো, দুধ খেয়ে ঘুমাবে, কাল সকালে কলেজ আছে। মেহিনুর দরজার কাছে দাঁড়িয়ে একবার পেছনে ফিরে তাকালো। শুভ্র ইতিমধ্যে আবার ল্যাপটপের দিকে মন দিয়েছে। মেহিনুরের ঠোঁটের কোণে অজান্তেই তীক্ষ্ণ একটা হাসি ফুটে উঠল। জি। দরজাটা টেনে দিয়ে ধীরে পায়ে চলে গেল কিচেন রুমে। অতঃপর দুধটুকু খেয়ে সে নিজের রুমে এসে শুয়ে পড়ল। শুভ্রও তার রুমে কিছুক্ষণ কাজ করে শুয়ে পড়ল। সকাল 7টা। সকালের নরম রোদ তখনও পুরোপুরি তেজি হয়ে ওঠেনি। বাড়ির চারপাশে দিনের ব্যস্ততা ধীরে ধীরে শুরু হচ্ছে। মেহেরুন প্রতিদিনের মতো ঘুম থেকে উঠে নিজের কাজগুলো সেরে রান্নাঘরে গেল। কিছুক্ষণ পর হাতে এক গ্লাস তাজা করল্লার জুস নিয়ে সোজা ছাদের দিকে হাঁটা দিল। শুভ্র প্রতিদিন সকালে ছাদে ব্যায়াম করে, তার রোজকার রুটিনের অন্যতম অংশ এটি। তাই করল্লার জুসটাও প্রতিদিন মেহেরুনকেই নিয়ে যেতে হয়। সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে মেহেরুন গ্লাসটার দিকে তাকালো। করল্লার জুস, এটা মানুষ কিভাবে প্রতিদিন সকালে এত তেতো একটা জিনিস খায়, সেটা মেহেনুর আজও বুঝে উঠতে পারেনি। মেহেনুরের মাঝে মধ্যে তার ভীষণ ইচ্ছে করে জুসটার মধ্যে এক বোতল খাঁটি মধু ঢেলে দিতে, তাহলে হয়তো জুসটা একটু মিষ্টি হবে। আর যদি ভাগ্য ভালো থাকে, শুভ্রের কথাবার্তাও হয়তো একটু মিষ্টি হয়ে যাবে। কিন্তু সেই কাজ করার সাহস মেহেনুরের নেই, নইলে এতদিনে সে ঠিকই একদিন মিশিয়ে দিত। এমনিতেই লোকটাকে ভয় পায় সে। ফারহান বেঁচে থাকতে তো ওনার অগোচরে ওনাকে রামছাগল বলতেন। সেই কথা শুনে মেহেরুন হাসত। কোথায় গেল সেই সব দিন? দিন যায়, কথা থাকে, আর থেকে যায় স্মৃতি। ছাদে পা রাখতেই মেহনুরের চিন্তার রেশ কেটে গেল। শুভ্র ছাদের একপাশে ব্যায়াম করছিল, কালো ট্র্যাক প্যান্ট আর হালকা ধূসর টি শার্ট পরা। কপালের ব্যান্ডেজটা এখনও রয়েছে। আহত হওয়ার পরেও নিজের রুটিনের কোনো পরিবর্তন করেনি সে। মেহিনুর কিছুটা দূরে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলো। শুভ্র কয়েক মিনিট পর ব্যায়াম থামিয়ে তোয়ালে দিয়ে মুখের ঘাম মুছে নিল। তারপর মেহিনুরের দিকে তাকালো। ওটা নিয়ে দাঁড়িয়ে আছো কেন? মেহিনুর গ্লাসটা এগিয়ে দিয়ে বলল, আপনার জন্য করলার জুস এনেছি। শুভ্র গ্লাসটা হাতে নিল। কোনো কথা না বলে ধীরে ধীরে পুরো জুসটা পান করে ফেলল। মেহিনুর বিস্মিত চোখে তাকিয়ে রইল। একটুও মুখ কুঁচকালো না মানুষটা। শুভ্র খালি গ্লাসটা তার হাতে ফিরিয়ে দিয়ে বলল, কি দেখছো? মেহিনুর দ্রুত চোখ সরিয়ে নিল। কিছু না। কিছু না হলে এভাবে তাকিয়েছিলে কেন? মেহিনুর একটু ইতস্ত করে বলল, আপনি এত তেতো জিনিস কিভাবে খান? শুভ্র শান্ত গলায় উত্তর দিল, অভ্যাস। মেহনুর মনে মনে বলল, কথাবার্তাও তো আপনার এমনই তেতো, কিন্তু সেটা মুখে বলার সাহস হলো না।
শুভ্র তোয়ালাটা কাঁধে রেখে বলল, নিচে যাও। মেহিনুর নড়ল না। তা দেখে শুভ্র ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, আর কিছু? না। তাহলে দাঁড়িয়ে আছো কেন? মেহিনুর গ্লাসটা হাতে নিয়ে দ্রুত বলল, যাচ্ছি। অতঃপর সে ঘুরে সিঁড়ির দিকে এগিয়ে গেল। সিঁড়ির কাছে পৌঁছে আবার একবার পেছনে ফিরে তাকালো। শুভ্র ইতিমধ্যে আবার নিজের ব্যায়ামে মন দিয়েছে। মেহিনুর মুখ টিপে হাসল আর ফের মনে মনে ভাবল, করল্লার জুস খেয়ে মানুষটার স্বভাবটা যদি এত তেতো হয়, তাহলে মধু মিশিয়ে দিলে কি হবে কে জানে। ভাবনাটা মনে আসতেই নিজের হাসি নিজেই চাপা দিয়ে নিচে নেমে গেল সে। নিজের রুমে এসে পড়তে বসলো। সকাল গড়িয়ে তখন 8টা বাজতে চলেছে। মেহিনুরের কিছু টাকার প্রয়োজন হলো, আর টাকাটা তার নিজের কাছে নেই। তাই বাধ্য হয়েই শুভ্রের ঘরের দিকে এগিয়ে গেল সে। দরজাটা ভেতর থেকে খোলা ছিল। ঘরে ঢুকতেই ওয়াশরুম থেকে পানির শব্দ কানে এলো। মেহিনুর একবার সেদিকে তাকিয়ে নিশ্চিত হলো শুভ্র এখনও বের হয়নি। তারপর ওড়নার আঁচল থেকে আলমারির চাবিটা খুলে নিল। চাবিটা তালায় ঢুকিয়ে আলমারি খুলে প্রয়োজন মতো কিছু টাকা বের করে নিল সে। টাকাগুলো হাতে নিয়ে মনে মনে বিরক্ত হলো মেহিনুর। বউ হিসাবে মানে না, অথচ তার আলমারি, জামা কাপড়, খাবার দাবার সব কিছুর দায়িত্ব আমার। ঢং যত। মনে মনে কথাগুলো বলে টাকা গুছিয়ে রাখতে যাবে, ঠিক তখনই ওয়াশরুমের দরজা খোলার শব্দ হলো। মেহিনুর দ্রুত ঘুরে দাঁড়ালো। শুভ্র বেরিয়ে এলো। ভেজা চুল, পরনে ঘরের পোশাক, কপালে ব্যান্ডেজটাও এখনও রয়েছে। মেহিনুর একটু ইতস্ত করে বলল, শুনছেন, আপনার আলমারি থেকে টাকা নিলাম। শুভ্র একবার আলমারির দিকে তাকিয়ে স্বাভাবিক গলায় বলল, আমি কখনো কৈফিয়ত চেয়েছি? যখন দরকার হবে নেবে, চাবি তো তোমার কাছেই থাকে। মেহিনুর চুপ করে গেল। শুভ্র এবার জিজ্ঞেস করল, নাস্তা হয়েছে? জি। তুমি বানিয়েছো? না, আজ আম্মু বানিয়েছে। কেন? আজ অনেক পড়া ছিল তাই। শুভ্র মাথা নেড়ে বলল, আচ্ছা। তারপর বিছানার দিকে এগিয়ে গিয়ে বলল, আলমারি থেকে আমার আজকের জামা কাপড় বের করে দাও, আর বাস্কেটে যে ময়লা কাপড়গুলো দিয়েছি সেগুলো কাচার ব্যবস্থা করো। ঠিক আছে। মেহনুর আলমারির দিকে এগিয়ে গেল। শুভ্র বিছানার এক কোণে বসে কাঁধে হাত দিয়ে সামান্য চাপ দিল। আর শোনো, আমার কাঁধটা একটু ব্যথা করছে, ঔষধের স্প্রেটা নিয়ে এসে দিয়ে দিও। মেহিনুর সঙ্গে সঙ্গে ঘুরে তাকালো। অতঃপর জিজ্ঞেস করলো, এখনই? হ্যাঁ। মেহিনুর ড্রয়ার থেকে স্প্রেটা এনে শুভ্রের কাঁধে প্রয়োজন মতো লাগিয়ে দিল। এরপর শুভ্রের ভেজা চুলের দিকে তাকিয়ে বলল, চুলগুলো এখনও ভেজা, তোয়ালেটা দিন, মুছে দিচ্ছি। শুভ্র তোয়ালেটা এগিয়ে দিল। মেহিনুর দাঁড়িয়ে দাঁড়িয়ে সাবধানে তার চুল মুছে দিতে লাগলো। শুভ্র বিছানার কোণে বসেই রইল। ঘরে তখন শুধু তোয়ালে দিয়ে চুল মুছে দেওয়ার মৃদু শব্দ। কাজ শেষ হলে মেহিনুর তোয়ালেটা ভাঁজ করে পাশে রাখল। শুভ্র ঘড়ির দিকে তাকিয়ে বলল, দ্রুত নাস্তাটা আনো, আমাকে বের হতে হবে। জি। মেহিনুর দরজার দিকে এগোতেই শুভ্র আবার বলল, আর তুমি আর মাহি আজ গাড়ি নিয়ে বের হবে, সঙ্গে গার্ড থাকবে। মেহিনুর সঙ্গে সঙ্গে ঘুরে দাঁড়ালো। গার্ডও থাকবে? হ্যাঁ। মেহিনুর মুখটা একটু ফুলিয়ে ফেলল। তারপর বলল, এতজন নিয়ে যেতে হবে নাকি? শুভ্র ভ্রু কুঁচকে তার দিকে তাকালো। এমন মুখ ফুলিয়ে লাভ নেই, মুখ ফুলালে পিন দিয়ে ফুটো করে হাওয়া বের করে দেব। কথাটা শুনে মেহিনুর পিলক করে চোখ মেলে তাকালো। কয়েক মুহূর্ত সে শুভ্রের মুখের দিকে তাকিয়ে রইল। আজকাল মানুষটা মাঝে মাঝে তার সঙ্গে এমন দু একটা রসিকতা করে। অবশ্য সেই রসিকতার মধ্যেও শুভ্রের স্বভাব সিদ্ধ কঠোরতাটা ঠিকই থাকে। মেহিনুর শেষ পর্যন্ত মুখ টিপে হাসল। শুভ্র মাথা নেড়ে বলল, এবার যাও, নাস্তা আনো। মেহিনুর নিচে নেমে রান্নাঘর থেকে নাস্তা নিয়ে এলো। আজকের নাস্তায় ছিল গরম গরম চালের রুটি, হাঁসের মাংস আর সবজি ভাজি। ট্রেটা হাতে নিয়ে সে শুভ্রের ঘরে ঢুকলো। শুভ্র তখন বিছানার এক কোণে বসে ফোনে কিছু একটা দেখছিল। মেহিনুর টেবিলের ওপর থেকে একে একে নাস্তার প্লেটগুলো সাজিয়ে দিল। নাস্তা এনেছি। শুভ্র ফোনটা পাশে রেখে খাবারের দিকে তাকালো। তারপর স্বাভাবিক গলায় বলল, বসো। মেহিনুর কিছুটা অবাক হয়ে তাকালো। আমি? শুভ্র ভ্রু কুঁচকে তার দিকে তাকিয়ে বলল,
তুমি ব্যতীত কি আশেপাশে কেউ আছে? মেহিনুর সঙ্গে সঙ্গে চারপাশে একবার তাকিয়ে নিল। ঘরে সত্যিই আর কেউ নেই। সে আস্তে করে বলল, না, বলদ একটা, চুপচাপ বসো, আমার সঙ্গে নাস্তা করো। মেহিনুর আর কোনো কথা বলল না। ধীরে ধীরে গিয়ে শুভ্রের পাশের চেয়ারটায় বসলো। শুভ্র নিজের প্লেটে একটি চালের রুটি নিল, সঙ্গে হাঁসের মাংস আর অল্প করে সবজি ভাজি নিল। মেহেরুন নিজের জন্য খাবার নিল। কিছুক্ষণ দুইজনই নীরবে খেতে লাগলো। খাওয়ার মাঝখানে শুভ্র মেহেরুনের প্লেটের দিকে তাকিয়ে বলল, ঠিকমতো খাও, এমনিতেই পাটকাঠি, একটা ফু দিলে তো উড়ে যাবে। মেহিনুর বিহ্বলতা হয়ে মাথা নিচু করে খেতে লাগলো। এই লোকটা এমন কেন? দুটো মিষ্টি করে কথা বললে কি হয়? জিভ কি খসে পড়ে যাবে? রাম ছাগল কোথাকার। নাস্তা প্রায় শেষের দিকে। শুভ্র বলল, নাস্তা শেষ করে একটু রেস্ট নেবে, তারপর কলেজে যাবে। জি। শুভ্র এবার কণ্ঠটা আর একটু কঠোর করলো। আর খবরদার, কলেজে গিয়ে কোনো ছেলের সঙ্গে অযথা কথা বলবে না। মেহিনুর মুখ তুলে তাকালো। শুভ্র স্থির দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বলল, যতটুকু প্রয়োজন ততটুকুই কথা বলবে। পড়াশোনা করতে কলেজে যাচ্ছ, আড্ডা দিতে নয়, মনে থাকবে? মেহিনুর সঙ্গে সঙ্গে মাথা নেড়ে বলল, জি, মনে থাকবে। শুভ্র আর কিছু বলল না, আবার নিজের নাস্তায় মন দিল। নাস্তার শেষটুকু খাওয়ার সময় মেহনুর বেশ কিছুক্ষণ চুপচাপ বসে রইল। মনে হচ্ছিল, মনের ভেতর জমে থাকা একটা প্রশ্ন বারবার ঠোঁটের কাছে এসে আবার ফিরে যাচ্ছে। শেষ পর্যন্ত নিজেকে আর আটকে রাখতে পারল না সে। ধীরে ধীরে মুখ তুলে শুভ্রের দিকে তাকালো, তারপর বলল, একটা কথা জিজ্ঞেস করব? শুভ্র খাবার থেকে চোখ না তুলেই বলল, করো। মেহিনুর দ্বিধায় থেকে বলল, আমি কি শুধুই আপনার দায়িত্ব আর কর্তব্য মাহমুদ সাহেব? কখনো কখনো মনে হয় আপনি আমার ভীষণ আপন, আবার পরক্ষণেই মনে হয় না, আপনি তো আমার পর। এমনটা কেন মনে হয় বলুন তো? শুভ্রের হাত থেমে গেল। মেহিনুর চোখ নামিয়ে নিল। টেবিলের ওপর কয়েক মুহূর্তের জন্য নেমে এলো নিস্তব্ধতা। শুভ্র ধীরে ধীরে মুখ তুলল। তার চোখে আগের সেই কঠোরতা নেই, তবে কিছু একটা আছে যা বোঝার সাধ্য নেই কারো। শুভ্র ঠোঁটের কোণে সামান্য হাসি ফুটিয়ে বলল, আমি হচ্ছি সমুদ্রের বিশাল এক স্রোত মেহিনুর। আমাকে নিয়ে বেশি ভাবতে গেলে তুমি সেই স্রোতে ডুবে যাবে। আর সমুদ্রের স্রোতে একবার ডুবে গেলে পথটা আর খুঁজে পাবে না। তাই তার থেকে ভালো লেখাপড়ায় মন দাও, নিজের ভবিষ্যৎ তৈরি করো। আমার ব্যাপারে যত প্রশ্ন তোমার মনে আসছে, সব প্রশ্নের উত্তর এখন খুঁজতে যেও না। মেহনুর ভ্রু কুঁচকে নীরবে শুনল। অতঃপর মেহনুর জিজ্ঞেস করল, তাহলে উত্তরগুলো কখন পাবো? সময় হলে। আর যদি সময়টা অনেক দেরি করে আসে? সময় নিজের সময়ই আসে মেহনুর, তাকে তাড়াহুড়ো করে কাছে টানা যায় না। সময় হলে তোমার প্রাপ্যটা তুমি নিজেই বুঝে নেবে। তার আগে আমার দায়িত্ব আর কর্তব্য নিয়েই থাকো। মেহিনুর কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইল। মেহিনুরের বুকের ভেতরটা কেমন যেন করে উঠল। সে আস্তে করে বলল, আপনি সব কিছু এত কঠিন করে বলেন কেন? শুভ্র থেমে একবার তার দিকে তাকালো। কারণ সহজ কথাগুলো সবাই বুঝতে পারে, কঠিন কথাগুলো নয়। তাই কথাটা বলে শুভ্র ঘড়ির দিকে তাকালো। এখন যাও, একটু বিশ্রাম নাও, তোমার কলেজের সময় হয়ে যাবে। মেহিনুর আর কিছু বলল না, শুধু মনে মনে ভাবল, মানুষটার কাছে কি সত্যিই সে শুধুই দায়িত্ব, নাকি সেই দায়িত্বের আড়ালে এমন কোনো সম্পর্ক লুকিয়ে আছে যার নাম শুভ্র নিজেও এখনও উচ্চারণ করতে চায় না। মেহিনুর প্লেটগুলো হাতে তুলে নিল, কিছু বলল না, শুধু একবার শুভ্রের দিকে তাকিয়ে ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে গেল। দরজা বন্ধ হওয়ার শব্দ মিলিয়ে যেতেই শুভ্র কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তারপর ধীরে পায়ে বেলকনিতে গিয়ে দাঁড়ালো। পকেট থেকে সিগারেট বের করে ধরালো। ধোঁয়া সরু রেখা বাতাসে মিলিয়ে যেতে লাগলো। তার দৃষ্টি নীল আকাশে। মেহিনুর নামক এক নীলকণ্ঠ শুভ্র নিজেই অজান্তে পান করে ফেলেছে। বিষের তীব্রতা সে টের পেয়েছে, অথচ সেই বিষ থেকে নিজেকে আর মুক্ত করতে পারেনি। বরং প্রতিবারই মেহনুরকে দূরে ঠেলে দেওয়ার চেষ্টা করতে গিয়ে আরও একটু করে তার মায়ায় জড়িয়ে পড়েছে। আর এই মায়াই বোধহয় তার জন্য কাল হয়েছে। বেশ তো ছিল সে বেপরোয়া, কিন্তু ভাগ্য জড়িয়ে দিল এই কোমলমতি মেয়েটার সাথে।
শুভ্র চোখ বন্ধ করল। মেহিনুর জানেও না শুভ্রের এই কঠোরতার আড়ালে কতটা ভয় লুকিয়ে আছে। আর সেই ভয়টা মেহিনুরকে হারানোর নয়, শুধু মেহিনুরকে তার শত্রুরা চিনে ফেলবে এই ভয়। অতঃপর শুভ্র তপ্ত শ্বাস ফেলে দ্রুত রেডি হয়ে বের হয়ে গেল তার কাজে। তবে কাজে যাওয়ার আগে মহিলাদের গার্ডদের সব কিছু বুঝিয়ে দিয়েছে। সকাল তখন প্রায় 10:30। কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের আনাগোনা বেড়ে গেছে। কোথাও ক্লাসে যাওয়ার তাড়া, কোথাও আবার গাছের ছায়ায় বসে বন্ধুদের সঙ্গে গল্প মেতে আসে সবাই। সকালের মিষ্টি রোদটাও ধীরে ধীরে তীব্র হয়ে উঠছে। ক্যাম্পাসের একপাশে বড় একটি কৃষ্ণচূড়া গাছের নিচে পাশাপাশি বসে আছে মাহি আর মেহেরুন। দুজনের পরনের কালো বোরকা, মাথায় হিজাব, মুখে নিকাব, শুধু চোখ দুটো দেখা যাচ্ছে। মেহিনুর বারবার নিজের নিকাবটা ঠিক করে নিচ্ছিল। নতুন পোশাকের সঙ্গে এখনও পুরোপুরি মানিয়ে নিতে পারেনি সে। আশপাশ দিয়ে যাওয়া কয়েকজন ছাত্রী কৌতূহলী চোখে তাদের দিকে তাকিয়ে যাচ্ছিল। মাহি মেহিনুরের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, ভাবি, আজকে তোমাকে একদম অন্যরকম লাগছে। মেহিনুর চোখ সরু করে তাকালো। কেমন? বেশ সুন্দর। শুধু নিকাবের আড়ালে তোমার ডাগর ডাগর আঁখি জোড়া দেখা যাচ্ছে। এটাই তো উদ্দেশ্য। ভাইয়া যা বলেছে তুমি দেখছি হুবহু মেনে চলছো। উনি যা বলেন তার পেছনে নিশ্চয়ই কোনো কারণ থাকে। মাহি ভ্রু উঁচু করল। তাই নাকি? তাহলে কাল থেকে আমিও ভাইয়ার সব কথা মানব। দুজনেই হেসে উঠল। ঠিক তখনই কলেজের ঘন্টা বেজে উঠল। মাহি দ্রুত বইগুলো গুছিয়ে নিল। চলো ভাবি, ক্লাস শুরু হয়ে যাবে। মেহিনুরও বইটা ব্যাগে ঢুকিয়ে উঠে দাঁড়ালো। দুজন পাশাপাশি হাঁটতে হাঁটতে ভবনের দিকে এগিয়ে গেল। কিন্তু তারা জানতো না এই সাধারণ সকালের মধ্যেই তাদের আশেপাশে অদৃশ্যভাবে নজর রাখছে কেউ একজন। দূরের করিডোরের শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা এক অপরিচিত যুবক কিছুক্ষণ স্থির চোখে মেহিনুরের দিকে তাকিয়ে রইল। তারপর ফোনটা কানে তুলে নিচু স্বরে বলল, হ্যাঁ, মেয়েটাকে পেয়েছি। সকালটা নিজের মতো করেই ব্যস্ততায় কেটে যাচ্ছিল শুভ্র মাহমুদের। নিজের ব্যক্তিগত কার্যালয়ের বড় জানালার পাশে বসে একের পর এক ফাইল দেখছিল সে। টেবিল জুড়ে ছড়িয়ে আছে এলাকার উন্নয়ন প্রকল্পের নথিপত্র, বিভিন্ন দপ্তরের রিপোর্ট আর কয়েকটি গুরুত্বপূর্ণ কাগজপত্র। মাঝে মাঝে কোনো একটি নথিতে চোখ আটকে গেলে শুভ্র ভ্রু কুঁচকে সেটি মনোযোগ দিয়ে পড়ছে। প্রয়োজনীয় জায়গাগুলোতে কলম দিয়ে দাগ টেনে দিচ্ছে। এমপি সাহেবে এলাকার মানুষের নানা সমস্যা, উন্নয়ন প্রকল্প আর রাজনৈতিক বিষয় সব কিছুর সঙ্গেই তাকে প্রতিদিন তাল মিলিয়ে চলতে হয়। কাজের ব্যাপারে শুভ্র বরাবরই ভীষণ খুঁতখুঁতে। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে প্রতিটি বিষয় নিজের চোখে যাচাই করে নেওয়াটা তার অভ্যাস। সামনে দাঁড়িয়ে থাকা সহকারী বলল, স্যার, এই ফাইলগুলোতে আপনার সিগনেচারের প্রয়োজন। শুভ্র ফাইলগুলো একবার দেখে বলল, এই দুটো রেখে যাও, বাকিগুলো আবার যাচাই করে নিয়ে এসো। জি স্যার। সহকারী ফাইলগুলো গুছিয়ে নেওয়ার সময় দরজায় হালকা টোকা পড়ল। শুভ্র মাথা তুলে বলল, আসুন। দরজা খুলে একজন নিরাপত্তা কর্মী ভিতরে ঢুকল। স্যার, একজন আপনার সঙ্গে দেখা করতে এসেছেন। শুভ্র এবার ফাইল থেকে চোখ তুলল। কে? লোকটির নাম বলতেই শুভ্রর মুখের স্বাভাবিক ভাবটা মুহূর্তেই বদলে গেল। কয়েক সেকেন্ড সে নিশ্চুপ রইল। তারপর ভারী কণ্ঠে বলল, ভেতরে পাঠাও। নিরাপত্তা কর্মী বেরিয়ে গেল। শুভ্র চেয়ারে হেলান দিয়ে বসে রইল। তার চোখে তখন আর আগের ব্যস্ততা নেই, বরং বহু পুরনো কোনো হিসাব হঠাৎ সামনে এসে দাঁড়ানোর মতো এক অদ্ভুত স্থিরতা। কিছুক্ষণ পর দরজা আবার খুলল। ভেতরে প্রবেশ করল একজন মধ্যবয়সী পুরুষ। দামি পোশাক, পরিমিত হাসি। বয়স বেড়েছে, চেহারায় পরিবর্তন এসেছে, কিন্তু মানুষটাকে চিনতে শুভ্রের এক মুহূর্তও লাগল না। সালাউদ্দিন সরকার, শুভ্র মাহমুদের সবচেয়ে পুরনো শত্রু। এক সময় একই রাজনৈতিক অঙ্গনে মানুষ হলেও সময়ের সঙ্গে সঙ্গে তাদের সম্পর্ক এমন এক জায়গায় গিয়ে দাঁড়িয়েছিল যেখানে প্রতিদ্বন্দ্বিতার চেয়েও ব্যক্তিগত শত্রুতাই বড় হয়ে উঠেছিল। সালাউদ্দিন ধীরে ধীরে এগিয়ে এসে শুভ্রের সামনে দাঁড়ালেন। কেমন আছো শুভ্র? শুভ্রের চোখ স্থির হয়ে রইল তার মুখে। অতঃপর বলল,
যেমন দেখছেন, মৃদু হাসলেন তিনি। তুমি একটুও বদলাওনি। সেম টু ইউ। দুজনের চোখাচোখির মাঝেই যেন বহু বছরের পুরনো এক অদৃশ্য যুদ্ধ আবার জেগে উঠল। সালাউদ্দিন ধীরে ধীরে সামনের চেয়ারে বসে পড়ল। আমার সঙ্গে দেখা করতে চাওনি জানি, শুভ্র ঠান্ডা স্বরে বলল। চাইনি বলেই তো প্রশ্নটা সহজ। কী জন্য এসেছেন? একটা খবর আছে। খবর শুনতে হলে সংবাদপত্র পড়লেই হয়। এই খবরটা সংবাদপত্রে ছাপা হবে না। শুভ্র এবার সামান্য ঝুঁকল, তারপর বলল, দ্রুত কথা শেষ করে বের হন, নয়তো ধাক্কা দিয়ে বের করব আমি। তোমাকে নিয়ে একটা খেলা শুরু হয়েছে শুভ্র। আমাকে নিয়ে খেলা শুরু করার সাহস কার? সাহসের অভাব নেই মানুষের, শুধু সময়ের অপেক্ষা। শুভ্র কিছু বলল না। সালাউদ্দিন এবার টেবিলের ওপর আঙ্গুল ঢুকে ধীরে ধীরে বলল, তোমার রাজনৈতিক অবস্থান নিয়ে যারা খেলতে পারছে না, তারা এবার অন্য জায়গায় হাত দেবে। কোথায়? তোমার সংসারে। এক মুহূর্তের জন্য শুভ্রের মুখের সমস্ত কঠোরতা যেন আরও জমাট বাঁধল। সাবধানে থেকো শুভ্র। রাজনীতির শত্রুকে চেনা যায়, ব্যক্তিগত জীবনের শত্রুকে চেনা যায় না। শুভ্র স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল তার দিকে। সালাউদ্দিন দরজার কাছে গিয়ে থামলেন। তারপর ঘুরে বললেন, আর একটা কথা, সবচেয়ে কাছের মানুষটাকেই সবচেয়ে সহজে ব্যবহার করা যায়। দরজা বন্ধ হয়ে গেল। ঘরটা আবার নিস্তব্ধ। শুভ্র কিছুক্ষণ নড়ল না। তারপর ধীরে ধীরে চেয়ার ছেড়ে উঠে জানালার সামনে গিয়ে দাঁড়ালো। চোখের সামনে ভেসে উঠল মেহেরুনের মুখ। তারপর নিজেই বিড়বিড় করে বলতে লাগলো, আমার জীবনে ঢোকার চেষ্টা করিস না সালাউদ্দিন, তাহলে লাশের পরিণতি হবি। দুপুর 12টা বাজতে তখন আর মাত্র কয়েক মিনিট বাকি। কলেজ ক্যাম্পাসের স্বাভাবিক কোলাহলের মাঝেই হঠাৎ করে মূল ফটকের সামনে এসে থামল একটি কালো গাড়ি। গাড়ির পেছনে আরও একটি গাড়ি এসে থামতেই আশেপাশের শিক্ষার্থীর কৌতূহল দৃষ্টি সেদিকে ঘুরে গেল। গাড়ির দরজা খুলে শুভ্র মাহমুদ নামতেই ফিসফাস শুরু হয়ে গেল চারপাশে। তিনটা মেয়ে তো একদম হাঁ করে তাকিয়ে নিজেদের মধ্যে বলাবলি করছে, এমপি সাহেব এখানে কেন? কোনো অনুষ্ঠান আছে নাকি? কাউকে দেখতে এসেছেন? শুভ্র কারো কথার কান দিল না। সঙ্গে থাকা নিরাপত্তাকারীদের নিয়ে দৃঢ় পায়ে কলেজ ভবনের দিকে এগিয়ে গেল। তার উপস্থিতি যেন পুরো ক্যাম্পাসের স্বাভাবিক পরিবেশটাকে কয়েক মুহূর্তের জন্য বদলে দিল। অথচ যার জন্য তার এই হঠাৎ আগমন, সে এসবের কিছুই জানে না। কলেজের ক্যান্টিনে এক কোণে পাশাপাশি বসে আছে মেহেরুন আর মাহি। দুজনের পরনেই বোরকা, মাথায় হিজাব আর মুখে নিকাব। খাবার সুবিধার জন্য নিকাব দুজনেই সরিয়ে রেখেছে। সামনে রাখা পিৎজার প্লেট থেকে দুইজন নিজেদের মতো করে খাচ্ছে। তাদের সম্পর্কটা ননদ ভাবির চেয়েও যেন আপন দুই বোনের মতো। একসঙ্গে হাসাহাসি, গল্প করা, ছোটোখাটো দুষ্টুমি সব কিছুতেই তাদের মধ্যে কোনো আনুষ্ঠানিকতা নেই। মাহি একটা পিৎজার টুকরো তুলে নিয়ে বলল, ভাবি, আজকের পিৎজাটা কিন্তু বেশ মজা হয়েছে। মেহনুর হেসে বলল, অনেক দিন পর ক্যান্টিনের পিৎজা খাচ্ছি। ভাইয়া জানতে পারলে আবার বলবে এসব খাওয়া যাবে না। তোমার ভাইয়া সব কিছুতেই নিয়ম খুঁজে পায়। কথাটা বলে সে আরেক কামড় পিৎজা মুখে তুলল। ঠিক সেই মুহূর্তে ক্যান্টিনের ভেতরে কথাবার্তা একে একে থেমে গেল। মাহি প্রথমে বিষয়টা খেয়াল করল। তার দৃষ্টি ক্যান্টিনের প্রবেশ পথে আটকে গেল। মেহনুরও তার দৃষ্টি অনুসরণ করে পেছনে তাকালো। তারপরেই যেন তার হাতটা মাঝপথে থেমে গেল। শুভ্রর সঙ্গে দুজন নিরাপত্তা রক্ষী নিয়ে ক্যান্টিনের দরজার কাছে দাঁড়িয়ে আছে। মেহনুরের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। শুভ্রর দৃষ্টি পুরো ক্যান্টিনে ঘুরে শেষ পর্যন্ত এসে স্থির হলো তার ওপর। মেহনুর তখনও মুখে খাবার নিয়ে বসে আছে, এতটাই অপ্রস্তুত হয়ে পড়েছে যে পিৎজার টুকরোটাও নামাতে ভুলে গেছে। শুভ্র ধীরে পায়ে তাদের টেবিলের কাছে এসে দাঁড়ালো। মেহনুর কোনো মতে খাবারটা গিলে নিয়ে অস্ফুট স্বরে বলল, মাহমুদ সাহেব আপনি? শুভ্রের ভ্রু কিঞ্চিৎ কুঁচকে গেল। অতঃপর রাশ ভারী গলায় বলল, 19 বার কল করেছিলাম, ধরোনি কেন? টেনশনে ছুটে এসেছি। ফোন যদি নাই বা ধরবে তাহলে ব্যবহার করার দরকার কি? হ্যাঁ? মাহি সঙ্গে সঙ্গে নিজের ফোনটা বের করলো। স্ক্রিনে তাকিয়ে কয়েক সেকেন্ড চুপ করে থেকে বোকার মতো হেসে বলল,
আসলে বলো ভাই, ফোনটা সাইলেন্ট ছিল, খেয়াল করিনি। শুভ্র ধীরে ধীরে মাহির দিকে তাকালো। মাহির হাসিটা মুহূর্তেই মিলিয়ে গেল। শুভ্র আর কিছু বলল না। তার তীক্ষ্ণ দৃষ্টি যথেষ্ট শাসনের জন্য। তার দৃষ্টি এবার মেহিনুরের মুখে আটকে গেল। মেহিনুর চোখ নামিয়ে ফেলল। শুভ্র সামান্য ঝুঁকে তার গালে পাশে হাত বাড়ালো। বন্ধুরা, তোমরা একটু কষ্ট করে পড়ে নিও, প্লিজ প্লিজ।